ওয়ালাইকুম আসসালাম। আজকে হচ্ছে ম্যাম সাইড টকিং হচ্ছে, কার জন্য মাইক অন? নাই আজকে সাইড টকিং হচ্ছে ম্যাম। ও আচ্ছা ঠিক আছে, তো একটু কষ্ট করে ইয়েটা বন্ধ করে দাও। মনে হয় আমার এখান থেকে একটু সাউন্ড আসতেছে, আমি আমাদের দরজাটা বন্ধ করে দিই। এক মিনিট। আমাদের বাসায় মেহমান আছে তো অনেক, এই জন্য। আচ্ছা ঠিক আছে, শুরু করি আজকে তাহলে। আমাদের আজকে চ্যাপ্টারের নাম হচ্ছে ক্ষতিপূরণমূলক ব্যবস্থা। হ্যাঁ, আমরা চাকরি করতে গেলে এই হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বা যেটা আমরা মানব সম্পদ ব্যবস্থাপনা করতে যাই, তখন যেই মানুষগুলোকে একটা আমাদের প্রতিষ্ঠানে আমরা খাটাচ্ছি তাদেরকে কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণ ক্ষতিপূরণ দিতে হয়, ঠিক না? কিসের ক্ষতিপূরণ? সেটা কিন্তু কোনো ইয়ের ক্ষতি, কোনো ক্ষতি হচ্ছে তাই কিন্তু ক্ষতিপূরণ না। এই ক্ষতিপূরণ বলতে বোঝায় যে তার যে সময়টা আমরা নিচ্ছি ওই সময়ের জন্য একটা পূরণ তো পুরা করা যায় না, জাস্ট একটা ক্ষতিপূরণ বলা হয় যেটাকে, যেটা হচ্ছে তোর সময়ের একটা মূল্য দেওয়া। হ্যাঁ, একটা সময়ের, আমরা জানি সময় অবশ্যই অমূল্য, তারপরও তার যে সময়টা আমরা নিলাম, তাকে যে তার ম্যানুয়াল লেবারটা বা তার যেই শ্রমটা আমরা নিলাম সেই শ্রমটার একটা বিনিময় দেওয়াই হচ্ছে ক্ষতিপূরণ। ঠিক আছে, তো এখানে আমরা প্রথমে যাই প্রথম যে টপিকটা এই বইয়ের এই চ্যাপ্টারের, সেটা হচ্ছে চাকরি নির্বাচন এবং পছন্দ। ঠিক আছে, যে আমরা যখন একজন মানুষ চাকরি পছন্দ করে বা নির্বাচন করে যে কোন চাকরিটা সে করবে, তখন দেখা যায় যে মানুষ ভেদে চাকরির পছন্দ কি হয়, ভিন্ন ভিন্ন হয়। যেমন বাস্তববাদী যারা মানুষ, যারা আসলে বাস্তববাদী, যারা বাস্তব দিয়ে চিন্তা করে, কল্পনার বশবর্তী না, তাদের এক ধরনের চাকরি পছন্দ। আবার যারা তারা সবসময় দেখা যায় যে এইসব কাজে শ্রম বেশি থাকে, যেসব কাজে অনেকটা শিডিউল থাকে, টাইম মেনটেন করে, ওরা ওই ধরনের চাকরিগুলো বেশি পছন্দ করে। আবার অনুসন্ধানমূলক যারা, মনে কর পৃথিবীতে সব মানুষ এক ধরনের হয় না, কিংবা তাদের সবার ক্যারেক্টারিস্টিক্সও এক ধরনের হয় না, যারা অনুসন্ধানমূলক তারা কিন্তু ওই যে শ্রমের কাজের চেয়ে তারা দেখা যায় বুদ্ধি খাটায় কাজ করতে হয়, ওই ধরনের জিনিস বেশি পছন্দ করে। ঠিক না, ওই ধরনের জবগুলো বেশি পছন্দ করে। যেমন ওরা হয়তো চিন্তা করে যে না আমি রকেট উড়াবো, ওই ধরনের চিন্তা, ওই ধরনের জবগুলো ওরা পছন্দ করে। মানে একদম গতানুগতিক, শুধু শ্রম দিয়ে যেতে হবে, কোনো নিজের কোনো ক্রিয়েটিভিটি থাকবে না, ওই ধরনের চাকরিগুলো ওরা পছন্দ করে না। তারপর সামাজিক কিছু মানুষ থাকে না, অনেক। আপনার কথা শোনা যায় না। আমার কথা শোনা যায় না? ম্যাম শুনতে পাচ্ছি তো, ক্লিয়ার শোনা যাচ্ছে। তারপর হচ্ছে আরেকটা হলো সামাজিক। হ্যাঁ, এরপর হচ্ছে কিছু মানুষ থাকে যারা হচ্ছে কি অনেক সামাজিক হয় এবং ওরা সোশ্যাল এবং সবার সাথে মিলেমিশে থাকতে পছন্দ করে। ওরা যেসব এমন কিছু জব থাকে না যেখানে দেখা যায় একা একা কাজ করতে হয়, কোনো গ্রুপে কাজ করতে হয় না, ওই ধরনের জবগুলো ওরা পছন্দ করে না। সেক্ষেত্রে ওরা গ্রুপ জবগুলো বেশি পছন্দ করে। যেসব ফার্মে অনেক গ্রুপ দিয়ে কাজ করায়, ওরা ওই ধরনের ফার্মগুলোকে বেশি পছন্দ করে। আবার প্রচলিত মানে হচ্ছে যে সবাই যেই পেশার দিকে ছুটতেছে, যারা এখন যেমন একটা ট্রেন্ড আসছে, সবাই ব্যাংক, বিসিএস এই ধরনের পেশাগুলোকে বেশি পছন্দ করে। ডাক্তার, ইঞ্জিনিয়ার, এক সময় ছিল যে ছেলে মেয়ে মানে ডাক্তার ইঞ্জিনিয়ার হলে সফল, ডাক্তার ইঞ্জিনিয়ার হতে না পারলে কি বিফল, এই ধরনের একটা কথা ভাবতো আগে মানুষ। এখন হচ্ছে ব্যাংক, বিসিএস এগুলোকে মানুষ ভাবে কি যে এগুলোতে জব করতে পারলেই কি জীবন শাইন, বিসিএস ক্যাডার হতে পারলে জীবন শাইন। অর্থাৎ প্রচলিত ধ্যান ধারণার দিকে যদি কেউ চিন্তা করে যে তুমি যাই পড়ো, ডাক্তারি পড়ো, ইঞ্জিনিয়ারিং পড়ো, তুমি বিবিএ পড়ো, তুমি যাই পড়ো না কেন তোমাকে হতে হবে কি বিসিএস ক্যাডার, মানে প্রচলিত দিকে যেতে হবে। প্রচলিত জায়গার বাহিরে তুমি যদি যাও তাহলেই হচ্ছে তুমি বিফল, এই ধরনের যদি চিন্তা ভাবনা থাকে, ওরা সবসময় বিসিএসটাকে তাহলে প্রথমে নির্বাচন করে। ওইটা হচ্ছে প্রচলিত ধ্যান ধারণার ভিত্তিতে ওরা সবসময় মানুষ যেদিকে যায়
ওই ফ্লোতেই যেতে চায়। এইটা হচ্ছে এই ধরনের মানুষরা সাধারণত যেই চাকরিগুলো সমাজে অনেক মূল্যায়ন করে এবং যেই চাকরিগুলো সমাজে বেশি প্রচলিত, সবাই যেগুলোকে মূল্য দেয়, সেই চাকরিগুলোকেই নির্বাচন করে থাকে। তারপর যে উদ্যোক্তা, যে সবাই একরকম হবে এমন না, কেউ হয়তো বাস্তববাদী, কেউ হচ্ছে অনুসন্ধানমূলক, কেউ হচ্ছে অনেক সামাজিক সোশ্যাল ভাবে কাজ করতে পছন্দ করে, কেউ হচ্ছে প্রচলিত যে সবাই যেদিকে যায় আমি সেদিকে যাবো, এই ধরনের চিন্তা করে। আবার কিছু মানুষ সবার চেয়ে ভিন্ন চিন্তা করে না, সবার চেয়ে যারা ভিন্ন চিন্তা করতে পারে তারাই কিন্তু কি বলতো উদ্যোক্তা। ঠিক আছে, সবার চেয়ে ভিন্ন চিন্তা করতে পারে, তারা নিজেদেরকে কি করতে পারে, নিজেদেরকে স্টাবলিশ করতে পারে, সবার চেয়ে ভালো অন্যরকম কিছু চিন্তা করতে পারে এবং ওইটা নিয়ে বিজনেস করতে পারে, অন্য কিছু উদ্যোগ গ্রহণ করে সেটাকে কি করতে পারে, যে উদ্যোক্তা যাদেরকে বলা হয় এন্টারপ্রেনিউর, বা যাদেরকে বলতেছে কি আমরা যে উদ্যোক্তা বা সফল উদ্যোক্তা, ওরা কিন্তু সবার আগে এই জিনিসটা চিন্তা করতে পারে। মানুষের কোনো সমস্যা থাকলে সমস্যাটা সমাধানের মাধ্যমে কি করতে পারে, ও বিজনেস শুরু করতে পারে এবং সেটা মানুষের সমস্যা সমাধানের মাধ্যমে নিজের ব্যবসা দাঁড় করাতে পারে। ওইটাই হচ্ছে উদ্যোক্তা, এবং সেটার বিনিময়ে সে অবশ্যই লাভ বা এর মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে। কিছু মানুষের চাকরি, মানে সমাজের যারা সবসময় চিন্তা করে যে লেখাপড়া করে বড় চাকরি করব, সেটার বাহিরেও যদি কেউ চিন্তা করে থাকে তারাই হচ্ছে উদ্যোক্তা। আবার সবাই আছে যে অনেকে আছে যে অনেকে বললো যে হ্যাঁ আমি চাকরি করব না, ব্যবসাও করব না, আমি ভিন্ন কোনো পেশা বেছে নিব, যেটা চাকরি হবে না, আমি আমার ফ্রি মাইন্ডে আমার যখন ইচ্ছা করে আমি করতে পারবো, যখন আমার ইচ্ছা করবে না তখন আমি কিছু করব না, বসে থাকবো, আমার যখন মন হবে আমি কবিতা লিখবো, যখন আমার ইচ্ছা হবে আমি ছবি আঁকবো। এদেরকে বলা হচ্ছে শৈল্পিক বা শিল্প মানসিকতা। ওদের কারো সাথে, এরা হচ্ছে অন্যরকম, এরা তোমার কারোর সাথে মিলবে না। তাদের যখন ভালো লাগবে ওরা ছবি আঁকবে, 10-12টা ছবি আঁকতে পারে, একটা ছবি লক্ষ টাকার ছবি এঁকে ফেলতে পারে। আবার যখন তার ভালো লাগবে না, হয়তো 1 মাসও কি করতে পারবে না, ছবি আঁকবে না। আবার যখন ভালো লাগবে একটা কবিতা লিখে ফেললো, যখন ভালো লাগবে না 1 বছরও কবিতা লিখবে না। এদেরকে বলা হচ্ছে শৈল্পিক। ঠিক আছে, রবীন্দ্রনাথ, সবাই কি ছিল, রবীন্দ্রনাথ, নজরুল, হুমায়ুন আহমেদ, এরা সবাই শৈল্পিক ছিল। হ্যাঁ, ওইটাও একটা পেশা অবশ্যই, এবং ওরা কোনো বাধা ধরার নিয়মের তোয়াক্কা করে না, ওরা নিজেদের মতো চলে, নিজেদের মতো নিজের মনকে সবকিছুকে নিজের মতো ডাইভার্ট করে থাকে। ঠিক আছে, এটা সবাই বুঝতে পারছো। মানুষের চাকরি নির্বাচন বা পছন্দগুলো কি হয়, মানুষের নিজস্ব ক্যারেক্টারিস্টিক্স এর ভিত্তিতে হয়। হ্যাঁ, এখন এই জন্যই মানুষ কিন্তু চাকরি চেঞ্জ করে। হ্যাঁ, চাকরি নির্বাচনে ভিন্ন হয়, যে ঢুকলাম মনে হইলো এই ধরনের, তারপর কি হলো দেখা যাইলো আসলে কি এটা ওরকম না। ওকে, আচ্ছা ঠিক আছে। এরপরে আমরা পরের টপিকে চলে যাই, ক্ষতিপূরণের পরিভাষা কি। হ্যাঁ, আমরা যে বলতেছি আমাদের চ্যাপ্টারের নাম হচ্ছে ক্ষতিপূরণ। ক্ষতিপূরণের প্রথম পরিভাষা হলো যে শ্রমিকরা যে প্রতিষ্ঠানে পণ্য উৎপাদন করতে যায়, সেখানে গিয়ে যে পারিশ্রমিক মালিক থেকে পায় সেটাই হচ্ছে মজুরি। হ্যাঁ, অর্থাৎ কোনো পণ্য উৎপাদন করার পরেই তো মালিক তাকে কি দিবে, পারিশ্রমিক দিবে। সেই যেই পারিশ্রমিকটা তারা পাচ্ছে সেটাই হচ্ছে মজুরি। আর মালিক শ্রমিকদের উৎপাদিত পণ্য যখন সামগ্রী বিক্রি করে মজুরি যোগান দিয়ে থাকে। অর্থাৎ মালিক যারা আছে তারা শ্রমিকদের যে পণ্যটা উৎপাদন করতেছে, এই উৎপাদিত পণ্যটা সামগ্রী বিক্রি করে আবার কি করবে, লাভ করবে। লাভের পরে সেখান থেকে কি করবে, বেতন দিবে, শ্রমিকদের পারিশ্রমিক বা ক্ষতিপূরণ দিবে। ঠিক আছে, এটা বুঝতে পারছো? এইটা আন্টিটা নিয়ে যাও, ধরো। আচ্ছা ঠিক আছে, আচ্ছা। এরপর ক্ষতিপূরণের আরো কিছু পরিভাষা আছে। আমরা জানি ক্ষতিপূরণ বা ক্ষতিপূরণের আরো কিছু পরিভাষা বলতে বোঝায় যেটা ওই জিনিসটাকে আরো অনেক নামে ডাকা হয়। হ্যাঁ, তোমাদের হয়তো ক্ষতিপূরণ আসতে পারে, বা ক্ষতিপূরণ ব্যবস্থা, মানে ক্ষতিপূরণ বলতে যেটা বলে ক্ষতিপূরণ পূরণ ব্যবস্থা, সেটার আরো অনেকগুলো নাম আছে। কি কি নাম, যেমন বোনাস বা স্বল্পকালীন প্রণোদনা, হ্যাঁ, কিংবা বৈষম্যমূলক বোনাস, এগুলো সবগুলো কিন্তু ক্ষতিপূরণ। আবার অবৈষম্যমূলক বোনাস এবং দীর্ঘমেয়াদী উদ্দীপনা, এগুলো সবগুলো কি ক্ষতিপূরণমূলক ব্যবস্থাপনার মধ্যেই পড়ে। আমরা তো জানি যে বোনাস বা স্বল্পকালীন যে প্রণোদনা, সেটা তো তোমার হচ্ছে যে কোনো একটা বেতনের অতিরিক্ত যে জিনিসটা দেওয়া হয় সেটাই হচ্ছে কি বেতন, বোনাস বা স্বল্পকালীন প্রণোদনা। যে বেতন পাইলাম, বেতনের বাহিরেও কি হয়, ঈদের মধ্যে বোনাস, তারপর হয়তো হতে পারে কি যে
একটা ইয়ে হচ্ছে পহেলা বৈশাখের জন্য বোনাস, কিংবা মনে করো একটা প্রোডাকশন বোনাস, উৎপাদন অনেক বেশি হয়েছে, যে এত বেশি লাভ হয়েছে যেটা শ্রমিকদের মধ্যে ভাগ করে দিল, ওইটাও এক ধরনের প্রোডাকশন বোনাস। এ বিভিন্ন ধরনের বোনাস এগুলো বা স্বল্পকালীন যে প্রণোদনাগুলো আছে সেগুলো সবগুলোই কি ক্ষতিপূরণমূলক ব্যবস্থাপনার মধ্যে পড়ে। এরপর যে বৈষম্যমূলক বোনাস, যে বৈষম্যমূলক বোনাস বলতে বোঝায় যে মনে করে দুইজন শ্রমিক আছে, দুইজন শ্রমিকের মধ্যে যে বেশি ভালো কাজ করতে পারতেছে, প্রোডাক্টিভ বেশি, মনে করো ও উৎপাদন করলো, একজন উৎপাদন করলো 100, একজন 120, তো 120 যে করলো সে কি করলো সাধারণ মানুষের চেয়ে 20 ইউনিট বেশি উৎপাদন করলো, সেটার জন্য একটা অতিরিক্ত বোনাস পাইলো, তাহলে ওইটা হচ্ছে কি বৈষম্যমূলক বোনাস। আর অবৈষম্যমূলক বোনাসটা হচ্ছে সবার জন্য সমান, ও যা পাবে ও তা পাবে। মনে করো দেখা যায় যে বিভিন্ন ইয়েতে কিছু কিছু উৎসবে অবৈষম্যমূলক বোনাস দেওয়া হয়, যেমন একদম প্রথম থেকে শেষ পর্যন্ত সব কর্মী পহেলা বৈশাখে 5,000 টাকা করে পাবে, মানে একদম তুমি যেই ধরনের শ্রমিক হও সবাই 5,000। আবার মনে করো ঈদের সময় স্কেল অনুযায়ী কিন্তু মানুষ বোনাস পায়, হ্যাঁ একদম স্কেল অনুযায়ী বোনাস পায়। মনে করো তোমার বেতন হচ্ছে 22,000 স্কেলে, বা তোমার মনে করো 50,000 স্কেলে, তখন তুমি 50% বা 50% পেলা, তার মানে 25,000 পেলা, তার মানে তোমার বেসিক যেটা হবে সেটার হাফ বা সেটা 50% পার্সেন্টেজ সবাই, মানে ওর বেতন যখন 10,000 হয় তাহলে ও 50% 5,000 পাবে। তো এই ধরনের একটা, এটা হচ্ছে বৈষম্যমূলক বোনাস। আর যেটার মধ্যে বৈষম্য থাকে না, সবার জন্য সমান, সেটা হচ্ছে অবৈষম্যমূলক বোনাস। আর আরেকটা আছে কি দীর্ঘমেয়াদী উদ্দীপনা। মনে করো যে বিভিন্ন বড় বড় যে ফার্মগুলো আছে, এদের যা ম্যানেজাররা যারা আছে দেখা যায় তারা তাদের বেতন যেটা পায় সেটা দিয়ে হয়তো গাড়ি কিনতে পারে না। এদেরকে কি করা হয় যে ওদের স্ট্যান্ডার্ডটা মেনটেন করার জন্য অনেক সময় একটা বিশাল বড় ঋণ দেওয়া হয়, যে আপনাকে আমরা 20 লাখ টাকা ঋণ দিচ্ছি বা 10 লাখ টাকা ঋণ দিচ্ছি বা যথেষ্ট একটা ঋণ দিলাম, আপনি একটা গাড়ি কিনবেন, আপনার বেতন থেকে এটা কেটে নেওয়া হবে, এবং ওই যে ওই সুবিধাটাও পায় এটার জন্য যে একটা নির্দিষ্ট পরিমাণে বিনা সুদে অনেক সময় ঋণ দেয়। এটা হচ্ছে ওকে তোমার একটা উদ্দীপনা দেওয়া বা ওর স্ট্যান্ডার্ডটা মেনটেন করার জন্য। এটার জন্য কি হয়, ওই কর্মীটা একটা ইয়ে পায়, প্রণোদনা মনে করে নিজেকে, যে হ্যাঁ একসাথে এতগুলো টাকা আমি পেতাম না, ঠিক আছে বেতন থেকে কেটে কেটে তো নিচ্ছে, তার মানে এটাও একটা দীর্ঘমেয়াদী কি উদ্দীপনা। ঠিক আছে, এই উদ্দীপনা গুলো সব তো বুঝতে পারছো সবাই না, এই যে এগুলা বিভিন্ন ক্ষতিপূরণের ব্যবস্থাপনার পরিভাষা, অনেক ধরনের প্রণোদনা বলে ফার্মে কি আছে একটা প্রতিষ্ঠানে প্রচলিত আছে, এগুলো সবগুলো কিন্তু ক্ষতিপূরণমূলক ব্যবস্থাপনার মধ্যে পড়ে। এর পরেরটাতে চলে যাই আমরা, যে ক্ষতিপূরণ প্রশাসন। হ্যাঁ, ক্ষতিপূরণ প্রশাসনটা কি, যে প্রতিষ্ঠান যে কর্মীদের কাজের বিনিময়ে যে আর্থিক পারিশ্রমিক প্রদান করে তাকে তো আমরা পড়ছি যে হ্যাঁ তাকে ক্ষতিপূরণ বলে। হ্যাঁ, আর ক্ষতিপূরণমূলক প্রশাসন হচ্ছে যারা এই ক্ষতিপূরণগুলো নির্ধারণ করে, বা কি ধরনের হবে, কাকে কি পরিমাণ ক্ষতিপূরণ দেওয়া হবে, কোন পার্সেন্টেজে দেওয়া হবে, বোনাস কত দেওয়া হবে, ওই জিনিসগুলো নির্ধারণ করে, তাদেরকে বলা হচ্ছে ক্ষতিপূরণমূলক প্রশাসন। এখন আমরা চলে যাই যে ক্ষতিপূরণটা যে দেওয়া হয় কিভাবে কিভাবে ক্ষতিপূরণগুলো দেওয়া হয়। তোমরা এগুলো অনেক টপিকগুলো বেশিরভাগই পড়ছো, তারপর আমি পড়াই দিই যে এটা ক্ষতিপূরণগুলো কিরকম হয়। দুই ধরনের ক্ষতিপূরণ দেখা যায়, একটা হচ্ছে আর্থিক ক্ষতিপূরণ, আরেকটা হচ্ছে কি অনার্থিক ক্ষতিপূরণ। যে আর্থিক ক্ষতিপূরণ আছে যেটা অর্থের সাথে বা অর্থ দিয়ে যে ক্ষতিপূরণটা দেওয়া হয় সেটা হচ্ছে আর্থিক ক্ষতিপূরণ, আর যেটা অর্থের বিনিময়ে না বা অর্থ দিয়ে না অন্য কোনো ভাবে দেওয়া হয় সেটাও অনার্থিক ক্ষতিপূরণ। তো অনার্থিক ক্ষতিপূরণ গুলো যে শুধুমাত্র অর্থের সাথে সম্পর্কিত থাকবে না এমন না, কিছুটা অর্থের সাথে সম্পর্কিত থাকতে পারে, বাট যেটা কর্মী পাচ্ছে সেটা হবে তোমার অবশ্যই কিছুটা, হয়তো ফার্মের হচ্ছে কিছুটা অর্থ যাবে, কিন্তু সেটার কারণে মানসিক ভাবে দেখা যাবে যে ও ক্ষতিপূরণ বা একটা সুবিধা বোধ করবে। হ্যাঁ, প্রথমে আর্থিক ক্ষতিপূরণ গুলো কি কি আমরা দেখি। প্রথম হলো আর্থিক অতিরিক্ত বেতন বা মজুরি। আমরা তো নির্দিষ্ট যে আমরা ক্ষতিপূরণ তো পড়লাম, যেটা কাজের বিনিময়ে যেটা পাচ্ছে সেটাই হচ্ছে আর্থিক বেতন বা আর্থিক ক্ষতিপূরণ। সেটার অতিরিক্ত যদি কেউ বেতন পায়, কেউ কোনো ভালো মানে কাজের উৎপাদনশীলতার জন্য কিংবা কোনো ভালো কাজের পুরস্কার হিসেবে যদি কোনো অতিরিক্ত বেতন পায় বা মজুরি পায়, এটা হচ্ছে তোমার আর্থিক ক্ষতিপূরণ একটা।
এরপর হলো বোনাস, যেটা আমরা বললাম ঈদের বোনাস বলো কিংবা তোমার কোনো অনুষ্ঠানের জন্য বোনাস বলো, এটা হতে পারে যে কোনো প্রতিষ্ঠান ঘোষণা করতে পারে। এরপর হচ্ছে কি মুনাফার অংশীদারিত্ব, অনেক সময় দেখা যায় প্রতিষ্ঠানে অনেক বেশি মুনাফা হয়, যেমন মুনাফা হয় যে যদি মুনাফা হিসাব করতে চায় তখন দেখা যায় যে এই মুনাফাটা অনেকটা কি কর্মীরাও সেটা প্রাপ্য হয়, যে যেহেতু তারা কাজ করছে তো ওদেরকে এই ক্ষতিপূরণটা দিলে হয় কি ওরা চিন্তা করে যে হ্যাঁ আমি যত বেশি প্রোডাকশন বাড়াতে পারবো সেটার একটা ভাগ পাবো, তখন তারা কি করে অনেক বেশি প্রোডাক্টিভ হয়, অনেক বেশি কাজ করে, যে আমরা যত বেশি কাজ করতে পারবো আসলে সেটার মুনাফা হলো তো মালিক আমাদেরকে ভাগ করে দিবে। এটাও একটা বিশাল বড় কি প্রণোদনা হিসেবে কাজ করে। যেসব প্রতিষ্ঠানে দেখে যে আমি যতই ইয়ে করতেছি, কাজ করতেছি, যতই প্রোডাকশন করতেছি, 100টা করলেও যে বেতন, 1000টা উৎপাদন করলেও একই বেতন, তাহলে আমি আর 1000 উৎপাদন করবো কেন, আমি 100টাই করি, বেতন তো একই পাবো। ব্যাপারটা এরকম না, মজুরি তো একই পাবো। এই জন্য এই যে মুনাফার অংশীদারিত্ব যেটা আছে সেটা বলতে বোঝায় যে মুনাফার যা হচ্ছে প্রতিষ্ঠানে সেটার একটা নির্দিষ্ট অংশ, পুরোটার নির্দিষ্ট অংশ কিছুটা সঞ্চিতি রাখে প্রতিষ্ঠান, বাকিটা শ্রমিকদের মধ্যে, কর্মীদের মধ্যে, যারা ম্যানেজার আছে তাদের মধ্যে, সবার মধ্যে, সব প্রতিষ্ঠানের প্রতিটা কর্মীর মাঝখানে যখন ভাগ করে দেওয়া হয় নির্দিষ্ট ভাগে, তখন সেটা হচ্ছে মুনাফার অংশীদারিত্ব বোঝায়। এরপরে স্টক, অনেক সময় দেখা যায় যে প্রতিষ্ঠানের বেতন দিতে পারতেছে না বা প্রতিষ্ঠানের প্রণোদনা দিতে পারতেছে না প্রতিষ্ঠান, কিন্তু প্রতিষ্ঠানে তাদের যে স্টক আছে বাজারে ছাড়ছে শেয়ার বা স্টক, সেটা বেশ ভালো কি হচ্ছে বাজারে অনেক ভ্যালু, কিন্তু ওদের কাছে ক্যাশ টাকা নাই, তখন সেসব প্রতিষ্ঠান কি করে শ্রমিকদেরকে স্টক দিয়ে দেয়, স্টকের একটা অংশীদার দিয়ে দেয়, যে ওর নামে 10টা স্টক বা শেয়ার দিয়ে দাও ওর নামে। স্টক বলতে আমরা কি বুঝাই, স্টক মানে কিন্তু যে কোনো শেয়ার একগুচ্ছ যখন থাকে সেটাকে বলা হচ্ছে স্টক, ঠিক না? যে শেয়ার যখন, শেয়ার মানে তো অংশ, একটা ইয়ের যে মূলধন যেটা আছে মূলধনের একটা ছোট অংশকে বলে শেয়ার, এবং কতগুলো শেয়ার একত্রিত করলে সেটা হচ্ছে স্টক। তার মানে যখন আমি আমার কর্মীকে, আমার হাতে ক্যাশ টাকা নাই বা আমার যদি ক্যাশ টাকা কোনো কাজে প্রয়োজন হয়, আমি হয়তো দিতে চাচ্ছি না বা দিতে পারতেছি না, প্রতিষ্ঠানের যারা ম্যানেজার আছে তারা বা যারা ম্যানেজ করতেছে তারা, তখন একটা কিছু গুচ্ছ শেয়ার যখন কোনো শ্রমিকদেরকে বা শ্রমিকদেরকে ভাগ ভাগ করে দিয়ে দেয় সেটাকে বলা হচ্ছে স্টকের মাধ্যমে যে আর্থিক ক্ষতিপূরণ, হ্যাঁ ওর হয়তো প্রণোদনা দেওয়া। তারপর হলো পেনশন, যে সরকারি যে চাকরিগুলো আছে, সরকারি চাকরিগুলো কি হয়, চাকরি শেষ হলে কি হয় পেনশন পায় না, পেনশন কিন্তু সে যে বেতন পাইতো সেটা না, একটা নির্দিষ্ট পরিমাণ থাকে, 40%, 30%, 50%, সরকার যখন যেরকম বলে যে সরকারি, বেসরকারি চাকরি বা প্রাইভেট চাকরিতে কিন্তু আবার পেনশন নেয়, হ্যাঁ এটা শুধুমাত্র সরকারি চাকরির ক্ষেত্রে হয়, যেটা পেনশনও একটা প্রণোদনা কাজ করে। মানে যখন সরকারি চাকরি খুঁজে তখন হয়তো জিজ্ঞেস করলে যে, অনেকেই বলে যে সরকারি চাকরি কেন করবেন, সরকারি চাকরি করলে তো পেনশন পাবো। পেনশন বলতে বোঝায় যে যখন তার বয়স হবে তখন যে সে রিটায়ার করবে 60, 63, 65, যখনই সে রিটায়ার করে প্রতিষ্ঠান ভেদে, তখন হবে সে বা চাকরিচ্যুত হলো বা তার চাকরি চলে গেল কোনো কারণে, সে কি করবে মাসে মাসে পেনশন পাবে, অর্থাৎ হয়তো পুরা বেতন পাবে না, বাট ওটা একটা পার্সেন্টেজ পাবে, 40%, 30%। সে মারা গেল তার ছেলে মেয়ে পাবে, আবার দেখা যায় সে জীবিত থাকলে বা তার বউ যদি তার উপর ডিপেন্ডেন্ট, তার উপর ডিপেন্ডেন্ট যে আছে সে পায়, সাধারণত বউ পায় পেনশন, স্বামী যদি মারা যায় বউ পায়। আবার যদি দেখা যায় যে মানে একটা লোক যখন রিটায়ার করছে তখন তো তার বয়স প্রায় 60 হয়ে যাচ্ছে, ঠিক না? তখন তো আসলে আর কর্মক্ষম থাকে না, কিন্তু প্রতিষ্ঠানের জন্য সে প্রচুর কি হয় পরিশ্রম করে গেছে, তো তাকে যদি পেনশন দেওয়া হয়, সে যে প্রতিষ্ঠানে এত বছর শ্রম দিল এটার একটা মূল্য দেওয়া, তাকে একটা সম্মান করাও হচ্ছে পেনশন দেওয়া, ঠিক আছে? পেনশন তো সবাই জানো, ঠিক না? এরপর আমরা চলে যাই অনার্থিক যে ক্ষতিপূরণ গুলো আছে সেগুলোর দিকে। হ্যাঁ, প্রতিষ্ঠানে শুধুমাত্র যে অর্থ দিয়ে একটা কর্মীকে প্রণোদিত করা যায় ব্যাপারটা এরকম না, আরো কিছু অনার্থিক জিনিস আছে যেগুলো দিয়েও কিন্তু কি হয় প্রতিষ্ঠানে কর্মীদেরকে প্রণোদিত করা যায়, হ্যাঁ ক্ষতিপূরণ দেওয়া যায়। প্রথমে হচ্ছে প্রশিক্ষণ, যেমন অনেক সময় দেখা যায় কর্মীরা যা ওরা হয়তো একাডেমিক জ্ঞান নিয়ে আসলো, ওদের হয়তো যে প্রতিষ্ঠানে কোনো উন্নতি প্রযুক্তি আসলো বা প্রতিষ্ঠানে
তোমার কোনো নতুন সফটওয়্যার ব্যবহার করা হচ্ছে, ট্যালি সফটওয়্যার ব্যবহার করা হচ্ছে, তো দেখা যায় ও কাজটা পারে না, তার মানে কি শ্রমিকটাকে বের করে দিবে? তখন কি করবে, শ্রমিকটাকে ওই টেকনোলজিটা শিখাই ফেলবে, হ্যাঁ, বা প্রশিক্ষণের মাধ্যমে তাকে ওই টেকনোলজিটা শিখিয়ে তাকে যখন কাজটা মানে প্রশিক্ষণ দেওয়া হয়, তাকে ডেভেলপ করে নেওয়া হয়, এটাই হচ্ছে কি আরেকটা অনার্থিক ক্ষতিপূরণ। যেমন আমরা যখন প্রথমে ক্লাস নিতাম, আমরা কিন্তু জুমে ক্লাস নিতে পারতাম না, কারণ আমরা এটার সাথে অভ্যস্ত না, ঠিক না? যে যখন করোনা শুরু হলো, আমাদেরকে ক্লাস নেওয়ার কথা বলা হলো, তখন আমরা প্রথমে কি করতাম, ভিডিও দিতাম তোমাদেরকে, ঠিক না? প্রথমে কি করতাম, ভিডিও দিতাম। ভিডিও মানে হচ্ছে তোমার জাস্ট ভিডিও করে মোবাইলে হয়তো এটাকে ইউটিউবে দিয়ে দিচ্ছি, ব্যাপারটা এরকম। তো দেখা গেল যে তখন তোমাদের সাথে আমাদের সরাসরি ইন্টারাকশনটা হচ্ছে না। তো একটা সফটওয়্যার নাম তখন আমরা শুনলাম যে জুমে বিভিন্ন জায়গায় ক্লাস নেওয়া হচ্ছে, সেখানে ছাত্রছাত্রীদের সাথে সরাসরি ইন্টারাকশনের মাধ্যমে তাদেরকে কি হয় যায়, দেওয়া যায়, তাদেরকে শিক্ষা দেওয়া যাচ্ছে। তো এই যে প্রশিক্ষণ, হ্যাঁ, এটা আমাদেরকে কিন্তু ট্রেন আপ, আমরা কিন্তু তখন জুমে ক্লাস নিতে পারতাম না, তারপর আমাদেরকে ট্রেন আপ করা হলো, একটা ট্রেনিং দেওয়া হলো যে কিভাবে আপনারা জুমে ক্লাস নিতে পারেন, হ্যাঁ, কিংবা হয়তো আরো উন্নতি প্রযুক্তি আসলে আমাদেরকে আবার ট্রেনিং দেওয়া হবে যে হ্যাঁ আপনারা এভাবে ডেভেলপ হন, ঠিক আছে? তো এইভাবে আর কি। তো এইটা প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে যখন আমাদেরকে ডেভেলপ করা হলো প্রশিক্ষণ, তখন আমরা ক্লাস নিতে পারলাম খুব সহজে। ব্যাপারটা আমরা কিছুই বুঝতাম না, এখন হয়তো আমরা তোমাদের ক্লাসটা নিতে পারছি, তোমাদের সাথে ইন্টারাকশন করতে পারছি, ঠিক আছে না? এটা হচ্ছে আরেকটা অনার্থিক ক্ষতিপূরণ, হ্যাঁ, আমাদেরকে প্রশিক্ষণ দিয়ে ডেভেলপ করে নেওয়া হচ্ছে। তারপর হলো নমনীয় শ্রম ঘন্টা, যে একটা মানুষ দেখা যায় সে এই টাইমটাতে তোর যে কোনো একটা অসুবিধার কারণে সে কাজ করতে পারতেছে না, ঠিক না? তো যখন কাজ করতে পারতেছে না, কারণ হচ্ছে তার ওই সময়টাতে প্রবলেম হতে পারে না। যেমন আমার যদি আজকে ক্লাস নিতে প্রবলেম হতো, আমি হয়তো বিকালে ক্লাস নিতাম, ঠিক না? বা এই যেটা আমাদের ইয়ে করবে, এবার হতে পারে এটা বিভিন্ন ইয়েতে দেখা যায় কোন একটা অসুবিধার কারণে বা ওয়াইফাই প্রবলেমের কারণে আমি তোমাদের আজকে ক্লাস নিতে পারলাম না, আমি বললাম যে বিকালে নিব, কারণ আমাদের আজকে ওয়াইফাই বন্ধ বা যে কোনো কারণে আজকে কারেন্ট চলে গেছে, কিংবা এখানে কোনো একটা সমস্যার কারণে আমাদের নেট বন্ধ আছে, ঠিক আছে? তখন দেখা যায় আমি বললাম যে বিকালে নিব বা এরকম একটা ব্যাপার। তো এই যে নমনীয় শ্রম ঘন্টা, শ্রমটাকে বা যে ঘন্টাতে আমি কাজ করতেছি সেটা ফ্লেক্সিবল করে নেওয়া, হ্যাঁ। অনেক সময় দেখা যায় যে একটা কর্মী বললো যে স্যার আমি আজকে সকালে ডিউটি করতে পারবো না, আমি বিকালে ডিউটি করব, এরকম একটা ব্যাপার থাকে। যদি ওই ক্ষেত্রে ওইটাও কিন্তু একটা ওইটা যদি না দেওয়া হয় যে না তোমাকে এই সময় কাজ করতে হবে, এর বাহিরে তুমি 1 মিনিট দেরি করতে পারবে না, ওরকম একটা রিজিড রুলস ওর জন্য অ্যাপ্লাই করা হয়, তখন সেটা কিন্তু তার জন্য কি হয়, ওই কাজটা করতে অনেক বেশি কষ্ট হয়ে যায়, এবং সে কি করতে চিন্তা করে যে হ্যাঁ আমি সবসময় কাজ করি, একটু আজকে দেরি হলে এই অবস্থা, তো ব্যাপারটা কি হয়, নেগেটিভ হয়ে যায়। এই জন্য যখন তোমার শ্রম ঘন্টাটা নমনীয় হয়, বা যখন প্রশাসন তোমার ওই শ্রম ঘন্টাটাকে নমনীয় করে দেয়, বা যে হ্যাঁ তুমি তোমার ফ্লেক্সিবল যে কোনো সময়, অনেক প্রতিষ্ঠান আছে যারা বলে যে তুমি তোমার ফ্লেক্সিবল টাইমে এই কাজটা করে দিলেই হবে, তোমার কাজটা ঠিক মতো হওয়া যায়, কতক্ষণে তুমি করতেছো সেটা কোনো কথা না। তো ওই যে নমনীয় একটা শ্রম ঘন্টা যদি দেওয়া হয়, সেটাও একটা প্রণোদনার মতো বা অনার্থিক একটা ক্ষতিপূরণের মতো কাজ করে। এরপর হচ্ছে গুরুত্বপূর্ণ কাজ, দেখা যায় একটা প্রতিষ্ঠানের মধ্যে একজন অনেক গুরুত্বপূর্ণ কাজ করতেছে, আরেকজনকে সব ঢিলা ঢালা কাজ দিচ্ছে, যেগুলোর কোনো প্রতিষ্ঠানে গুরুত্বই নাই, ঠিক না? তার মানে শ্রমিক এরা চিন্তা করতেছে কি ওই কাজটা করতে পারবে না, ঠিক না? ওটার মানে হচ্ছে তাকে যোগ্য মনে করা হচ্ছে না, এটা একটা সময় অপমানজনক যে হ্যাঁ আমাকে সবসময় ঢিলা ঢালা কাজ দিচ্ছে আর ওকে সবসময় গুরুত্বপূর্ণ কাজ দিচ্ছে। তখন দেখা যায় শ্রমিকদের মধ্যে কম্পিটিশন হয় যে ও আমার চেয়ে ভালো, আমাকে আমার চোখে আরো গুরুত্বপূর্ণ কাজগুলো দেওয়া হয়েছে, তাহলে আমি নিশ্চয়ই ভালো করতেছি না, বা যে বেশি পাচ্ছে তে হয়তো ভাবতেছে যে না আমি নিশ্চয়ই ভালো করছি, দেখে আমাকে আরো ভালো ভালো গুরুত্বপূর্ণ কাজগুলো দেওয়া হচ্ছে। এটাও একটা অনার্থিক পেশনা বা অনার্থিক ক্ষতিপূরণ। এরপর হচ্ছে প্রতীকী পুরস্কার, যেমন আমরা দেখছি অনেক সিনেমা আছে স্টুডেন্ট অফ দ্য ইয়ার, হ্যাঁ, এখানে হয় কি ওরা সবাই কিন্তু একটা পুরস্কারের জন্য লড়াই করে না, যে কত রকম ইয়ে করে যে কিভাবে আমি ট্রফিটা পাবো, এই ধরনের একটা ব্যাপার থাকে যে কিভাবে আমি ট্রফিটা পাবো, খেলাধুলায় লেখাপড়ায় সবকিছুতে যে আগায় থাকবে সেই হয়তো স্টুডেন্ট অফ দ্য ইয়ার হবে। তো ওই যে প্রতীকী পুরস্কারের একটা ব্যবস্থা যদি করা হয় যে হ্যাঁ এমপ্লয় অফ দ্য ইয়ার, সে সবচেয়ে ভালো সব দিক দিয়ে যার পারফরমেন্স বেশি হবে, সে কি করবে, পুরস্কারটা পাবে। তো এটাও একটা অনার্থিক ক্ষতিপূরণ। এরপর 5 নাম্বার হচ্ছে অফিস উন্নয়ন, ঠিক আছে?
আরেকটা হচ্ছে সেটা হচ্ছে কি অফিস উন্নয়ন। এটা হচ্ছে তোমার অনেক সময় কাজ করতে করতে তোমার দেখা যায় যে মানুষ একই ধরনের ফার্নিচার, একই ধরনের অফিস আসতে অনেক সময় কি হয়, বোরিং লাগে, ভালো লাগে না, সব সময় একরকম বিল্ডিং, একরকম খাট টেবিল চেয়ার, ভালো লাগে না। তখন দেখা যায় অফিসটা ডেভেলপ করে, অফিসটাকে ডেভেলপ করা হয়, ওইটা হচ্ছে অফিস উন্নয়ন। ঠিক আছে, এটা হচ্ছে তোমার অফিসটাকে কিছুটা রিমডেলিং করা হয়, বা দেখা যায় না ব্যাংক ট্যাঙ্ক গুলা প্রায় রিমডেলিং করে, একটা কর্মীদেরকে আকর্ষণ করা যায়, এটার মাধ্যমে কি করা যায়, কর্মীরাও কাজে আগ্রহ পায়, আবার যারা কাস্টমার আছে তারাও আগ্রহী হয়, বলে অফিসটা খুব সুন্দর, আমার ভালো লাগে যেতে, আমি ওখানে প্রায়ই যাই। বা এমন এমন ব্যাংক, যে ব্যাংকগুলোতে কি হয় সুন্দর করে ডেকোরেট করা থাকে, সবার যেতে ভালো লাগে, হ্যাঁ সবাই যেতে ভালো লাগে। যেমন গরমকালে হয় কি, আবার আমরা অনেক সময় কি করতাম, গরমকালে আমরা এসি দোকানগুলোতে ঢুকে একটু এসি বাতাস খেতাম, ঠিক না? এই যে অফিস উন্নয়ন, এই জিনিসটা একটা ব্যাপার, বিশাল ব্যাপার। ওই অফিসটা সুন্দর করে গোছানো থাকলে ওইখানে দেখা যায় মানুষ ওইটাতে যেতে বেশি আগ্রহী হয়। এই ব্যাপারগুলো হচ্ছে এইটা, হ্যাঁ এইটা হচ্ছে অফিস উন্নয়ন, এটাও একটা পেশনা হিসেবে কাজ করে, যে ও এত বড় একটা অফিসে চাকরি করে, বেতন কত পায় সেটা বড় কথা না, অনেক বিশাল অফিসে চাকরি করে, যেখানে ঢুকতে অনেক সিকিউরিটি, এই সেই হাবি জাবি, এগুলো শুনলে অনেক কি হয়, অনেকের ভালো লাগে যে না অনেক বিশাল বড় অফিসে চাকরি করে। এইটাও হচ্ছে একটা অনার্থিক ক্ষতিপূরণ। ঠিক আছে, আজকে এই টপিক গুলাই পড়াই। এগুলো বুঝছো সবাই? জি ম্যাম। জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা ঠিক আছে, আজকে এতটুকুই পড়াই। আজকে আমার শরীরটা বেশি ভালো না, গলার অবস্থা খুবই খারাপ, বলতে পারতেছি না, তোমাদের রোল নাম্বার গুলো নিয়ে নি, হ্যাঁ।